আয়েশা সন্দিহান দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। তা দেখে সাবাস ওর মাথায় বাড়ি মেরে বলল, মুখ এমন করে রাখিস না, বিশ্বাস কর দেখতে জঙ্গল লাগে তোকে। আমার বিষয় নিয়ে না ভেবে নিজের ভাষাকে নিয়ে ভাব। কথাটা বলে সাবাস ছাদ থেকে চলে গেল। আয়েশা পেছন থেকে বলতে লাগলো, বেয়াদব, তুই বউ পাবি না। আমার সাথে এমন করার জন্য জীবনের চরম একটা শিক্ষা পাবি। আর রাগের মাথায় কথাটা বলে আয়েশা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ক্ষান্ত হলো। কিন্তু ওর মাথায় এখনো চিন্তার বীজ বিচরণ করছে। সাবাসটি কি বলতে চাচ্ছে সেটাও একটুও ধরতে পারছে না। তুষার ভার্সিটিতে ক্লাস করা শেষে বাইক নিয়ে কিছু দূর ঘুরে বেড়ালো। হঠাৎ একটা ফুলের দোকানের দিকে নজর যেতেই ও বাইক থামালো। খুব সুন্দর একটা বুকের দিকে ওর নজর আটকে গেল। ভীষণ সুন্দর ফুলগুলো। ও দোকানের দিকে এগিয়ে গিয়ে বুকেটা কিনে নিল। দোকানদারটা হেসে বলল, কি বাবা, কাউকে দিতে যাচ্ছ? তাহলে বলছি, এই শুভ্র ফুল তোমার প্রিয় মানুষটাকে ভীষণ আনন্দিত করবে। তুষার মুচকি হেসে বলল, জি আঙ্কেল। টাকা পরিশোধ করে ও বাইকের সামনে ফুলের বোকেটা রেখে মুখে স্নিগ্ধ হাসি ফুটিয়ে রেখে বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতেই হুট করে বৃষ্টি চলে আসলো। প্রকৃতি যে কখন কোন রূপ নেবে সেটা আগে থেকে বলা বর্তমানে মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে শীতের দিনেও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার বর্ষাকালে কড়া রোদ উঠে মাথা ফাটিয়ে দিচ্ছে। তুষার দ্রুত একটা ছাউনির নিচে চলে গেল। বাইক ভিজলে ভিজুক, ও ভিজলে ভিজুক, কিন্তু ফুলের যেন কিছু না হয়, তাই তো তুষারের এত তাড়াহুড়ো। বৃষ্টির পানির ফোঁটার দিকে তাকিয়েও মুচকি মুচকি হাসছে। ওর ঠোঁট থেকে আজ যেন হাসি সরতেই চাচ্ছে না। বৃষ্টি থেকে চোখ সরিয়ে হাতের টাটকা ফুলগুলোর দিকে তাকিয়ে তুষার বলতে লাগলো, এই ফুল শুধু তোর, তুই ছাড়া এই ফুলে কারোর অধিকার নেই, যেমনটা তোকে আমার থেকে আলাদা করার অধিকার কারণ নেই। এই ফুল আর এই শেখ তুষার খান পুরোটাই তোর, সে কি পরিমাণও কেউ পাবে না। বৃষ্টি একটু থেমে যেতেই তুষার বাইক নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে গেল। ওর বাইক এসে থামলো সরকার বাসভবনের সামনে। ফোন বের করে কাউকে ফোন দিল ও। ফোন করার কয়েক মিনিটের মধ্যেই বাসার ভেতর থেকে নীর বের হয়ে আসলো। ওর দিকে তাকিয়ে তুষার মুচকি হাসলো। শাহনাজ ভার্সিটির পাশের একটা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। বাসে যাবে না ও, কিন্তু বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিতে হয়েছে। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু শাহনাজ ভার্সিটি থেকে বেরোনোর পর আবার মুষলধারে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। ড্রাইভার আঙ্কেলকে ফোন করেছিল ও, বলেছে উনি জ্যামে আটকে গেছেন, তাই আসতে একটু দেরি হবে। নীরের কোনো ক্লাস ছিল না বিধায় ও আজ ভার্সিটিতে আসেনি। ওর কথা মনে পড়লে শাহনাজের বুকের ভিতর তীব্র ব্যথা অনুভূত হয়, যেটাও সহ্য করতে পারে না। কিন্তু ওর এই কষ্ট ও কাউকে বুঝতে দিতে চায় না। এমনকি এইসবের জন্য নীরের সাথেও বিন্দুমাত্র সম্পর্ক খারাপ করেনি, কারণ নীরের এখানে কোনো দোষ নেই। তুষার যদি নীরকে পছন্দ করে সেটা তো নীরের দোষ না, আর না তুষারের দোষ। তবে এটা যে শাহনাজের অনুভূতির দোষ, সেটাও মনে প্রাণে বিশ্বাস করে। রাস্তায় মানুষ দেখা যাচ্ছে না বললেই চলে। বাসস্ট্যান্ডেও খুব বেশি মানুষ নেই, হাতে গোনা কয়েকজন আছে শুধু। শাহনাজের সিক্স সেন্স বলছে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলে ওকে বিরোধীহীনভাবে দেখে যাচ্ছে। এতে করে ওর ভীষণ অস্বস্তি হচ্ছে, তাই ও আরেকটু দূরে সরে দাঁড়ালো। কিন্তু ছেলেটা ওর কাছে আসতে লাগলো। শাহনাজ যত দূরে যাচ্ছে ওই ছেলে তত কাছে আসছে। শেষে বিরক্ত হয়েও বলে উঠল, সমস্যা কি ভাই? তোমার ভাই ডাক্তারটি তো সমস্যা, আমাকে অন্য কিছু নামেও তো ডাকতে পারো। ঠিক আছে চাচা। ছেলেটা থতমত খেয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে ছেলেটা আশেপাশে তাকাতে লাগলো। একজন বৃদ্ধ মহিলা, একটা ছেলে আর কয়েকটা স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা আছে শুধু। এতে করে ওর সাহস বেড়ে গেল। শাহনাজের দিকে আর একটু এগিয়ে এসে বলল, হেই বেব, এত নাটক করা তো কিছু নেই। আমি তো জানি তুমি কি চাও, আমাকে বিশ্বাস করতে পারো। শাহনাজের গা গুলিয়ে উঠল। ও দাঁতে দাঁত চেপে বলল, দেখুন, বাড়াবাড়ি করবেন না। আপনার সাথে কি হতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। কেন বেব, তোমার কি বয়ফ্রেন্ড আছে? থাকলেও সমস্যা নেই, তোমার বয়ফ্রেন্ড আমাদের রিলেশনের ব্যাপারে কিছু জানবে না। শাহনাজ বিরক্ত হয়ে দূরে চলে গেল। ছেলেটাও নাছোড়বান্দার মতো ওকে টিজ করতে থাকলো। শাহনাজ দিশেহারা হয়ে পড়ল। ওর এখন কি করা উচিত? এই মুহূর্তে ওর মানসপটে দুইজন ব্যক্তির মুখ ভেসে উঠছে। এক সাভাস, দুই তুষার, কিন্তু আফসোস কেউ নেই। জ্বালাতনের মাত্রা বাড়তে ধরলে বাস স্ট্যান্ডে থাকা অন্য একটা ছেলে ওদের দিকে এগিয়ে এসে বলল, এই ভাই, আপনি একটু আমার সাথে আসুন, কিছু জরুরি কথা ছিল।
শাহনাজ ছেলেটাকে চিনে ফেলল। ও আসিফের সাথে থাকতো সব সময়। শাহনাজকে যেদিন আসিফ ধাক্কা মেরেছিল সেই দিনে এই ছেলে ওর সাথে ছিল। শাহনাজ ব্রুকুচকে ওদের দিকে তাকিয়ে থাকলো। আসিফের বন্ধু ছেলেটাকে কি যেন বলল, যা শুনে ছেলেটা আতঙ্কিত মুখে শাহনাজের দিকে তাকালো। ওর কপাল পেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে এই বৃষ্টির পরিবেশেও। কিছুক্ষণ পর ও এসে কম্পিত গলায় বলল, আপু আমার ভুল হয়েছে, মাফ করে দেন। শাহনাজ এতক্ষণ হতভম্ব হয়েছিল, কিন্তু ছেলেটার কথা শুনে ওর প্রচণ্ড হাসি পেল। ও হাসি আটকে বলল, আচ্ছা, ভুল করে দিলাম। বৃষ্টি কিছুটা কমে এসেছে, তাই ছেলেটা দৌড়ে সেখান থেকে যেতে ধরলে ধপাস করে পিছলে পড়ল। বৃষ্টির দিনের সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখে সবাই হেসে উঠল। ছেলেরা তড়িঘড়ি করে উঠতে ধরলে আবার পড়ে গেল। তা দেখে বাচ্চাগুলো হেসে উঠে বলল, বেশ হয়েছে, এতক্ষণ আপুকে জ্বালাচ্ছিলে, এখন বোঝো ঠেলা। ড্রাইভার আঙ্কেল চলে আসে। শাহনাজ হাসতে হাসতে গাড়ির দিকে যেতে লাগলো। গাড়ির কাছাকাছি যেতেই শাহনাজ মুখ থুবড়ে পড়ে গেল। তা দেখে এক সেকেন্ড চুপ থেকে বাচ্চাগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। ওরা হাসতে হাসতে নিজেদের বাসে যেতে ধরলে ওরাও ধপ করে পড়ে গেল। এবার শাহনাজ হেসে উঠল। ওদের অবস্থা দেখে বৃদ্ধা মহিলাটাও হাসিতে গড়াগড়ি খেতে লাগলেন। তা দেখে শাহনাজের বাচ্চাগুলো একসাথে বলে উঠল, হাসবেন না, না হলে আপনিও পড়ে যাবেন। টেলিপ্যাথি হয়ে যাওয়ায় সবাই হাসতে লাগলো। বৃদ্ধা মহিলা ওদের বারণ না শুনে আরো জোরে হাসতে লাগলেন। বৃষ্টির দিনে কাদায় মাখামাখি হয়ে সবাই হাসতে থাকলো। পুরো কাক ভেজা হয়ে তুষার বাড়ি ফিরল। বৃষ্টি যেন আজ সকলকে চমকে দিতে যাচ্ছে। তাই তো কখনো হুট করে মুষলধারে বৃষ্টি পড়ছে, আবার পর মুহূর্তে আচমকা বৃষ্টি উধাও হয়ে যাচ্ছে। বৃষ্টির এসব চমক দেখানোর দরুন তুষার একদম ভিজে একাকার হয়ে গেছে। ছেলেকে দেখে তানিয়া দ্রুত একটা টাওয়াল নিয়ে ওর দিকে চলে গেল। তুষার টাওয়ালটা নিয়ে সরাসরি একটা টিফিন বক্স দিয়ে বলল, মাম্মা, রাইমা খালামণি আমাদের জন্য পিঠা বানিয়েছে। আজকাল তো পিঠা চিরুনি তল্লাশি করেও খুঁজে পাওয়া যায় না। তানিয়া টিফিন বক্সটা নিতে নিতে বলল, তুমি আমাদের বাড়িতে আবার কখন গেলে? এই তো একটু আগে নীর ফোন করে বলল, তাই এই বৃষ্টি ছাপিয়ে গিয়ে পিঠা নিয়ে আসলাম। খালামণির হাতের পিঠা কি আর মিস করতে পারি? তা না হয় ঠিক আছে, কিন্তু তুমি ওই হাত দিয়ে কি ধরে আছো? ও কিছু না। কথাটা বলে তুষার মায়ের হাত থেকে টাওয়ালটা নিয়ে দ্রুত উপরে উঠে গেল। ওপরে উঠতে উঠতে ও মাথাটা মুছে নিল, যদিও এখনো চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দ্বিতীয় তলায় এসে ও থামলো। ও সোজা শায়নাজের রুমের সামনে চলে গেল। তারপর টি শার্টের ভেতর থেকে অত্যন্ত যত্নে রাখা শুভ্র ফুলগুলো বের করে সেগুলো আরও একটু পারফেক্ট করার চেষ্টা করলো। অতঃপর দরজায় টোকা দিল। শায়নাজ সবেমাত্র গোসল সেরে মাথা মুছছিল। ও কাদায় মাখামাখি হয়ে ফিরে আসায় সিনুর কাছে ধোলাই খেতে ধরে বেঁচেছে তানিয়ার বদৌলতে, তাই দ্রুত এসে গোসল করে নিয়েছে। দরজায় টোকা পড়ায় ও ভয় পেয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মাম্মা আবার আসলো না তো আমাকে ধুলাই দেওয়ার উদ্দেশ্য নিয়ে? ও গলা খাকারি দিয়ে বলল। কে? তুষার শান্ত স্বরে বলল। আমি, দরজা খোল। শায়নাজের মনটা উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তে আবার চুপসে গেল নীরের কথা মনে পড়তে। মাথায় ওড়না পেঁচিয়ে ও দরজা খুলে দিল। তুষার স্বাভাবিক মুখভঙ্গিতে ফুল হাতে দাঁড়িয়ে আছে। শায়নাজ ভ্রুকুচকে বলল। কি ব্যাপার তুষার ভাই? তুষার ওর হাতে ফুলগুলো দিয়ে বলল, এই ফুলগুলো যত্ন করে রাখতে ভাবলি। আমার রুমে ওদের যত্ন নেওয়ার মতো কেউ নেই, তাই তোকে দিলাম। কথাটা বলে তুষার ভেজা শরীরে লম্বা লম্বা পা ফেলে তিনতলায় যেতে লাগলো। শায়নাজ পেছন থেকে বলতে লাগলো, আপনি এতটা ভিজেছেন কিভাবে? রাস্তায় দাঁড়াতে পারেননি? তুষার পিছু না ঘুরেই বলল, অনেক জরুরি কাজ ছিল, তাই রাস্তায় অপেক্ষা করার মতো ধৈর্য ছিল না আমার। শাহনাজ কপাল কুচকর গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমের দিকে চলে গেল। ওর কুঞ্চিত ভ্রুযুগল সোজা হয়ে এলো হাতে থাকা ফুলগুলোর দিকে তাকাতে। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি। ফুলগুলো মুগ্ধ চোখে দেখতে দেখতে সেইগুলো একটা পটের মধ্যে সামান্য পানি দিয়ে রেখে দিল, যেন ফুলগুলো নষ্ট না হয়ে যায়। শাহনাজ কি তার তুষার ভাইয়ের দেওয়া কিছু নষ্ট হতে দিতে পারে? পটটা শাহনাজ বেডসাইড টেবিলে রেখে দিল আর আতশোয়া হয়ে বসে সেগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, মন না দিন, ফুল তো দিয়েছেন, তাতেই এই শেখ শেহনাজ হাসান ভীষণ খুশি আর চিরকৃতজ্ঞ আপনার প্রতি। দোয়া করি আপনি যেন আপনার পছন্দের মানুষকে বিয়ে করে নিতে পারেন। আমার যে কষ্টটা হয়েছে
সে কষ্ট যেন আপনাকে ছুতে না পারে। শেষের কথাগুলো বলতে গিয়ে শাহনাজের গলা কাঁপল, চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। সেই অবাধ্য চোখের পানিগুলোকে বিরক্ত না করে শাহনাজ ক্রন্দনরত মুখে হাসার চেষ্টা করলো। তুষার গোসল করার জন্য বাথরুমে চলে গেল। গায়ের টি শার্টটা খুলে ফেলে ঝর্ণার নিচে দাঁড়ালো। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগলো, আমার নাচ, তুই শুধু আমার, একমাত্র শেখ তুষার খানের। আজ যেভাবে ফুলগুলো আগলে নিলি, ঠিক সেভাবেই একদিন এই পুরো আমিটাকেও আগলে নিস। তোর সব কিছুই আমাকে তোর প্রতি আকৃষ্ট করে। তোর এই গোলুমুলু মুখটা, তোর দৃষ্টি, তোর পড়ে যাওয়ার পর বোকা বোকা হাসিটা, সব 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 আমার ভীষণ প্রিয়। গোসল করা শেষে তুষার কিছুক্ষণ বই পড়ল। বই না পড়লে ওর কেমন অস্থির অস্থির লাগে। তাছাড়া আর একটা কারণ হচ্ছে, বই পড়লে ওর মনে হয় শায়নাজ যেন ওর পাশেই বসে আছে। বিশেষ করে রাত 12টার পর শুনশান জায়গায় খোলা আকাশের নিচে বই পড়তে, যেখানে মাঠের পাশে থাকবে ঘন জঙ্গল, যে জঙ্গল থেকে ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসবে। এমন অদ্ভুত বিষয় যে কারোর কাছে ভীষণ আশ্চর্যনীয় লাগবে। কারণ এমনটা হলে সবাই ভূত ভূত বলে চোখের পানি নাকের পানি এক করে দৌড়াতো। আর তুষার কিনা নিজের প্রিয় মানুষকে খুঁজে পায়। ছ্যাঃ। বিকালের দিকে বৃষ্টি থেমে গেছে। তুষার ছাদে চলে গেছে কিছুটা সময় একাকী নিজের সাথে আলোচনা করতে। নিজের সাথে কথা বলার মতন স্যাটিসফ্যাক্টিং কাজ আর দুটো নেই, কিন্তু সেটা সম্ভব হলো কোথায়? সাবাস আগে থেকেই ছাদে এসে নিজের সাথে কথা বলা আরম্ভ করা শুরু করে দিয়েছে। তুষারের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ও সাবাসের সাথে খানিকটা মজা নেওয়ার কথা ভাবলো। সেই অনুযায়ী ও এমনি হাতটা কানে দিয়ে বলল, হ্যাঁ, নীরকে যেন বলেছিলি তখন। ও হ্যাঁ, সাবাস ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছিলি, এনে কথা বল। সাবাস তড়াক করে বসা থেকে উঠে তুষারের দিকে এগিয়ে এসে বলল। ফোন দে। তুষার অত্যন্ত শান্ত মুখশ্রীতে সাবাসের দিকে তাকিয়ে বলল। কোন ফোন ভাই? সাবাস তুষারের কানে রাখা হাতটা নিয়ে বলল। কথা সম্পূর্ণ হওয়ার আগে সাবাস থেমে গেল, কারণ তুষারের হাত তো ফাঁকা। সাবাসের দৃষ্টি সরু হয়ে এলো। তা দেখে তুষার হেসে বলে উঠল। ভাবির জন্য এত বেপরোয়া হয়ে উঠেছিস? সাবাস অগ্নিদৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে থেকে ইশারায় ওকে নানা হুমকি দিল। অতঃপর চোখ সরিয়ে নিয়ে ছাদের রেলিং শক্ত করে ধরল। ভাইয়ের চোখে মুখে রাগের আভা দেখে তুষার হাসি থামিয়ে ওর পিঠে গিয়ে হাত রেখে বলল। মজা করেছি। তুই কবে থেকে এতটা সিরিয়াস হয়ে গেলি বলতো? এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলে সিরিয়াস তো হতেই হবে। নিক্কিকে আমার চাই, ওকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। এমনকি নাভিন মামু কিংবা রাইমা খালামনির সাথেও না। বিয়ের পর নিক্কি শুধু আমার হবে। ওকে আমি বাক্সে ভরে রাখবো। তুষার সামান্য হেসে বলল। তুই রাখিস নাকি তোকেই ভরে রাখে সেটা না হয় পরেই দেখবো। সাবাস হঠাৎ গম্ভীর কণ্ঠে বলতে লাগলো। তুষার, তুই আমার অবস্থা বুঝবি না। শুধু জেনে রাখ, সামনে খুব অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চলেছে। তুষারের ভ্রু কুঁচকে গেল। তা দেখে সাবাস হেসে উঠে বলল। আইনস্টাইন মশাই, আপনার কোচখানার ভ্রু দেখলেই ভয় লাগে। কবে না জানি সবাইকে সারাদিন বই পড়ানোর জন্য অদ্ভুত সব যন্ত্রপাতি বানিয়ে ফেলেছে। তুষার সামান্য হেসে বলল। আবার ফর্মে ফিরলি? সাবাস তুষারের অগোচরে দীর্ঘশ্বাস ফেলল, তবে পর মুহূর্তে উৎফুল্ল কণ্ঠে বলল। আমি তো মানুষটা ভালো না, হুঠাৎ রাগ করে কি করি নিজেও বোঝে না। তাই বোন হিসেবে, ভাবি হিসেবে নিক্কির একটু খেয়াল রাখিস। নিক্কিকে বিয়ের রাত পর্যন্ত ছোট বোনের নজরে দেখবে। না ভাই, আমি বোনের নজরে দেখতে পারবো না, কারণ ও তো আমার বোনই। ওকে আবার বোনের নজরে কেন দেখতে যাব? সাবাস তুষারের পিঠে চাপড় মেরে বলল। এই জন্যই বলে জিনিয়াস মানুষের মাথায় গন্ডগোল, সবসময় শুধু উদ্ভট সব লজিক শোনায়। তুষার সেই টপিকে না গিয়ে বলল। সবসময় নীরের খেয়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করি আমি। সাবাস আবারও তুষারের পিঠে চাপড় মারল, তবে এটা বাহবা হিসাবে। এবারও তুষার কিছু বলল না, শুধু হাসল। তবে ক্ষণকাল বাদে অত্যন্ত ঠান্ডা গলায় বলে উঠল। এর বিনিময়ে তোর থেকে আমার একটা জিনিস চাই, দিবি? সাবাস তুষারের গলা আলতো করে চেপে ধরে বলল। বল, কি চাই? তুষারও সাবাসের গলা পেঁচিয়ে ধরে বলল। সময় হলে চেয়ে নেব, তখন না করতে পারবি না। কি আর চাবি বল? ট্রিট, গিফট, গাড়ি যা চাবি তাই দিব। ছোট ভাই বলে কথা।
তুষার নিজেকে ছাড়িয়ে নিয়ে বাঁকা হাসলো, তারপর যেতে যেতে বলল, বিয়ের আগে পর্যন্ত নিজের সাথেই প্রেম কর তুই। সাবাস বলে উঠল। হ্যাঁ, আর তুই বউয়ের সাথে গিয়ে ডলাডলি কর। ভার্সিটির একটা ফাঁকা জায়গায় কয়েকটা ছেলে বসে সিগারেট খাচ্ছে। এই দিকটায় কেউ আসে না। এই ছেলেগুলোর মধ্যে গতকাল বাসস্ট্যান্ডে শাহনাজকে বিরক্ত করা ছেলে আনামও আছে। হঠাৎ ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, হয়তো ফার্স্ট ইয়ারে পড়ে। বাকিরা কৌতূহল নিয়ে বলল, নাম কি? কোনটা? ভালো মতো নাম জানি না, তবে মনে হয় সম্ভবত শেহজাদ নাম, না কি যেন একটা। আনাম সিগারেট ফুঁকছিল। শাহনাজ নাম শুনতেই ও সেটা দূরে ফেলে দিয়ে বলল, বলেও ওই মেয়ের পেছনে যাস না। ও হাসান পরিবারের মেয়ে। ওর ভাইরা খুবই ডেঞ্জারাস, তবে দ্বিতীয়টা বেশি ডেঞ্জারাস। প্রথম ভাইটা হাড়গোড় নাড়িয়ে চাড়িয়ে দেয়, আর দ্বিতীয়টা ভেঙে হাতে ধরিয়ে দেয় ক্রিকেট ব্যাট হিসেবে ব্যবহার করার জন্য। তুই কিভাবে জানিস? কাল আমি একটু বিরক্ত করছিলাম, ভাগ্যিস একটা ছেলে এসে আমাকে আটকে দিয়েছিল, নয়তো আমার জায়গায় বর্তমানে হাসপাতাল হতো। বেঁচে কথাটা হওয়ার আগে আনামের ওপর কেউ একজন ক্যাঙ্গারুর ওপর ঝেঁপে এসে ওর বুকে চড়ে বসলো। এতে করে আনাম গগনবিদারী চিৎকার দিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহ রে, ভূমিকম্প এসেছে রে, আমরা মনে হয় আজকে মরে যাব। তোরা দোয়া পড়তে শুরু কর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে সরি, এটা ভুল দোয়া পড়ে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা খবর পেতেই হাসান ভিলার প্রত্যেকটা মানুষের মুখ তারার মতো জ্বলজ্বল করছে। কিন্তু বিপত্তি পেতেছে জামাই আর শ্বশুরের মাঝে। দুইজনেই গম্ভীর স্বভাবের, তাই গম্ভীর মুখে চুপ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। ওরা বর্তমানে বারিশের ফ্ল্যাটে রয়েছে। সাভাস আর তুষার ব্যতীত হাসান ভিলার প্রতিটা মানুষই এখানে উপস্থিত আছে। 10 মিনিটের খা নীরবতার পর সাজিদ ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, দেখো বাবা, আয়েশা আমার প্রথম মেয়ে। ওর মাধ্যমে আমি আমার জীবনে দ্বিতীয় মাকে পেয়েছিলাম, তাই মা হওয়ার মতো এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে ওকে আমি একলা ছাড়তে পারবো না, তাই ও আজ আমাদের সাথে যাবে। ঠিক একই ঢঙে বারিশ বলল, দেখুন বাবা, আয়েশা আমার প্রথম ওয়াইফ। ওর মাধ্যমে আমি আমার জীবনের প্রথম বউটা পেয়েছি, তাই মা হওয়ার মতো এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে ওর আমার সাথে থাকা উচিত। সাজিদ কপাল কুঁচকে জামাইয়ের দিকে তাকিয়ে থাকলো ক্ষণকাল, অতঃপর কাটকাট গলায় বলতে লাগলো, তর্ক করো না, আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, এটাই ফাইনাল। আমি কারো বাধা শুনবো না। সেম টু ইউ বাবা, আমার ওয়াইফকে আমি নিয়ে যেতে দিব না, এটা ফাইনাল, আর কোনো কথা হবে না। বলেছি তো আমার সাথে যাবে। বলেছি তো আমার সাথে থাকবে। সবাই আহম্মক হয়ে একবার বারিশের দিকে তাকাচ্ছে আর একবার সাজিদের দিকে তাকাচ্ছে। এভাবে তাকাতে তাকাতে মেহমেতের ঘাড় মটকে গেল। ও ঘাড়ে হাত দিয়ে চাপা আর্তনাদ করে বলতে লাগলো, কি শুরু করেছো তোমরা? হোয়াট এভার, আমার ঘাড়ের হাড় মেরামত না করে দিলে কিন্তু আমি আন্দোলনে বসে যাব বলে দিলাম। ওকে সম্পূর্ণ অবজ্ঞা করে সাজিদ আর বারিশ নিজেদের মধ্যকার তর্ক কন্টিনিউ রাখলো। তা দেখে মেহমেদ দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘাড় ডলতে লাগলো। হঠাৎ তানিয়ার খানিকটা কুঁচকে যাওয়া হাত ওর কাঁধে পড়ল আর কানে এলো মিহিস্বর, খুব ব্যথা পেয়েছেন মিস্টার হোয়াটেভার? কষ্ট হচ্ছে? মলম এনে দিব? মেহমেদ দাঁত কেলিয়ে বলল, মিস তেনা, তোমার এই দরদ মাখা কথাগুলোই যথেষ্ট আমার ক্ষত নিরাময়ের জন্য। হোয়াট এভার, আমার বউ আমাকে এখনো ভালোবাসে দেখছি। তানিয়া সামান্য হেসে বলল, কেন এতদিন জানতেন না ভালোবাসি? হোয়াট এভার, সত্যি বলতে না? তানিয়া রেগে মেহমেদের পিঠে আলতো করে মেরে বলল, এই হিসাব আমি পরকালে গিয়ে নিব। হুম। মেহমেদ হাসতে লাগলো, কিছু বলল না। আবারও ওদের নজর সামনে দুই জামাই শ্বশুরের দিকে চলে গেল, যারা এখনো তর্ক করে চলেছে। অন্যদিকে আয়েশা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না। ভীষণ শরমের বিষয় হয়ে গেছে এই প্রেগনেন্ট হওয়াটা। ও সকলের থেকে পিছনে একটা চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে। টেবিলের ওপর সারি সারি মিষ্টির প্যাকেট, তার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে ও। সাবাস আর তুষার এখনো জানে না কিছু, তাই আসেনি। ওরা এখন ভার্সিটিতে আছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠতেই বর্ষা গিয়ে সেটা খুলে ফেলল। সাবাস হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে সবার দিকে এক নজর তাকালো, তারপর সোজা বোনের পাশে গিয়ে বসলো। এতে করে আয়েশা নিজেকে আরো গুটিয়ে নিল। একটু পর সাবাস বলে উঠল,